আগামীকাল থেকে টানা ৭ দিনের ঈদের ছুটিতে যাচ্ছে দেশের ব্যাংক, বিমা, পুঁজিবাজার সহ সব আর্থিক প্রতিষ্ঠান। শেষ কার্যদিবসে ব্যাংকগুলোতে গ্রাহক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। লম্বা এই ছুটিতে ব্যাংকগুলোতে বাড়তি নিরাপত্তার পাশাপাশি এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর বনানী থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। জনাব খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। জানতে চাইবো যে ৭ দিন ব্যাংক বিমা বন্ধ থাকলে ব্যবসা বাণিজ্যে কোনো প্রভাব পড়বে কি? বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো। বিশ্বে এটা খুবই প্রচলিত একটি জিনিস যে ধর্মীয় বা যে কোনো বড় উৎসবের সময় ছুটি থাকে। এটির সঙ্গে অর্থনৈতিক বিষয়গুলো যুক্ত না করাটি যৌক্তিক। তবে বাংলাদেশের জন্য যেটি গুরুত্বপূর্ণ সেটা হলো যে ঈদ কেন্দ্রিক যে ছুটিগুলো সেগুলো ন্যূনতম আমার মনে হয় ৫ থেকে ৭ দিন ছুটি থাকাটি একটা প্রয়োজন রয়েছে। কেননা সবাই শহর থেকে গ্রামের বাড়িতে যেতে চান। এই ছুটিগুলো যদি ৩ দিন হয়, ৫ দিন হয়, ৩ দিন ৫ দিনের কম হয়, তাহলে তাদের জন্য আসলে ঘুরে আসা খুবই সমস্যাপূর্ণ হয় এবং বিভিন্ন রকমের অন্যান্য ঝুঁকিও তৈরি হয়। তো সবকিছু মিলে ৫ থেকে ৭ দিনের ছুটিটি রাখা যেতে পারে। তবে এই ছুটিগুলো অন্য সময়গুলোতে ছুটি না দিয়ে অ্যাডজাস্ট করবার প্রয়োজন রয়েছে, যেটা আমাদের দেশে হয়তো হয় না। ফলে বাংলাদেশ বিশ্বের ভিতরে ৭ম বেশি পাবলিক হলিডের দেশ। তো সেটাও আমাদের এখানে নজরে রাখা দরকার আছে। কিন্তু ঈদ কেন্দ্রিক এই ছুটিটির প্রয়োজন, এটার সঙ্গে মানে অর্থনৈতিক কর্মকাণ্ড সংযুক্ত করে না চিন্তা করাটি হয়তো যৌক্তিক। জি, একে তো জ্বালানি সংকট, যুদ্ধের প্রভাবও পড়ছে উৎপাদনে, তার উপর এত বড় ছুটি চাপ তৈরি করবে কিনা, আর আপনি যেটি বলছিলেন যে বিকল্প ব্যবস্থা, সেটি কি করা যায়? হ্যাঁ, এটা ঠিক। আবার কিন্তু এভাবেও চিন্তা করতে পারেন যে এই সময়কালে যদি পূর্ণ দমে জ্বালানির প্রয়োজন হতো অর্থনৈতিক কর্মকাণ্ড, তাহলে কিন্তু রেশনিং এর যে জায়গা থেকে সরকার সরে এসছেন, সেটা মূলত এই ঈদ কেন্দ্রিক যেহেতু অর্থনৈতিক কর্মকাণ্ড কিছুটা কম থাকবে, সেটিতে তারা কিছুটা রিলিফ পাচ্ছেন সেটি। তবে এটা ঠিক যে ঈদের পরেই যে চাপটি পড়বে সেটা হলো জ্বালানি সংকটের পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে আমাদের ধারণা। আবার গরম আসছে, তার কারণে আবার শহরাঞ্চলে এসির ব্যবহার বাড়লে বিদ্যুতের জন্য জ্বালানির চাহিদা তৈরি হবে। আবার সামনের মাস থেকে বোরোর কারণে ডিজেলের চাহিদা বৃদ্ধি পাবে। সুতরাং জ্বালানি সংক্রান্ত একটা টেনশন এই সরকারের সামনের দিনগুলোতে থাকবে বলে আমাদের ধারণা। সুতরাং এই সরকার প্রথম ১টি মাস যতটা রোজার ভিতরে নির্বিঘ্ন কাটিয়েছেন, আমার ধারণা ঈদ পরবর্তী সময়কালে যথেষ্ট চাপের ভিতরে এই সরকারকে যেতে হবে। তবে এটা মনে রাখা দরকার যে বিগত সময়কালে অর্থনীতি যেরকম ভাবে স্থবির হয়ে পড়েছিল, এখনো পূর্ণ মাত্রায় সে স্থবিরতা থেকে বেরিয়ে আসতে পারেনি। সুতরাং নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হবে বেসরকারি খাতের জন্য একটা উপযোগী পরিবেশ তৈরি করে দেওয়া, যেটার জন্য ঈদের পর থেকে এই সরকারকে বড়ভাবে কাজ করার প্রয়োজন পড়বে। জি, সেক্ষেত্রে অর্থনৈতিক যে চ্যালেঞ্জের কথা আপনি বললেন, সেটির জন্য সরকার আসলে কি পদক্ষেপ নিতে পারে? ইতিমধ্যেই নিচ্ছেন নেয়ার। আমরা বলেছিলাম সরকারকে এক ধরনের রোলিং প্ল্যানে জ্বালানি সংকটের মধ্যে যাওয়া, অর্থাৎ রেশনিং করা, অবস্থা বুঝে রেশনিং এর মাত্রা বাড়ানো বা কমানো। আমরা দেখতে পেয়েছি সেভাবেই সরকার এগিয়েছেন। উপরন্তু স্বল্প মেয়াদে আরো কিছু জ্বালানি নিশ্চয়তার জন্য কিছু নতুন চুক্তিও করেছেন অধিক মূল্যে, আবার কিছু অর্থেরও সংস্থান রেখেছেন। এগুলো ঠিক আছে, কিন্তু আমার মনে হয় যে এখন সময় এসছে ধীরে ধীরে দীর্ঘমেয়াদী বিষয়গুলোর ব্যাপারে ভাবা। এবং আমরা কখনোই চাইবো না যে সরকারের এই স্বল্প মেয়াদে যে জ্বালানির জন্য যে ব্যয় করছেন, এটা তার দীর্ঘমেয়াদে যে জ্বালানি রূপান্তর, অর্থাৎ ফসিল ফুয়েল থেকে নবায়নযোগ্য জ্বালানির দিকে যাওয়া, সেগুলোতে যেন প্রভাব না ফেলে। এটি একটি দিক। আর একটি যে দিক দেখতে পাবো, সরকার এই মুহূর্তে তার ইলেকশন কমিটমেন্ট অনুযায়ী বিভিন্ন ধরনের জনপ্রিয় যে তার কমিটমেন্ট গুলো সেদিকে নজর দিচ্ছেন। কিন্তু ব্যবসায়ীদের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ হলো তার সফট যে ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ তাকে ঘুষ ফেস করতে হয়, তাকে লাইসেন্স দেরি হয়, তার নবায়নের সমস্যা হয়, তার বিদ্যুতের লাইন পেতে সমস্যা হয়, তাকে বেশি মূল্যে বিদ্যুৎ কিনতে হয়। এই যে বিভিন্ন ধরনের সফট ইনফ্রাস্ট্রাকচারের যে সমস্যাগুলো, এইদিকে এখন নজর দেবার প্রয়োজন পড়বে। আমি মনে করি যে পপুলার যেগুলো করছেন খাল খনন, ফ্যামিলি কার্ড, ফার্মার কার্ড, এগুলো হয়তো ইনিশিয়ালি কিছুটা পপুলার ঠিক আছে, কিন্তু ব্যবসায়ীদের যদি ব্যবসায় দিকে না আনা যায়,
তাহলে কিন্তু সরকারের এই উদ্যোগগুলো ব্যবসায়ীদের দিয়ে কথা আগামী দিনে বিনিয়োগ করা বলছিলেন যাবে। আপনি, একটু জানতে চাচ্ছিলাম যে অনেক কারখানায় এখন পর্যন্ত বেতন ভাতা পরিশোধ করা হয়নি। ঈদে প্রতি বছরের সংকট দূর হয় না কেন? এটি আমার মনে হয় যে ব্যবসায়ীদের বড় দুর্বলতা। প্রতি বছর ঈদ কখন আসবে, কখন তাদের এই বাড়তি অর্থের প্রয়োজন হবে, এটি আমাদের কারখানাগুলোর অজানা না। সুতরাং এটা তাদের দুর্বল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের কারণে এটি হয়, এবং সেটি তারা ঠিকমতো করেন না, এবং এক ধরনের অজুহাতও তৈরি করেন বিভিন্ন ধরনের বোনাস না দিতে বা বোনাস পুরোপুরি না দিয়ে তাদেরকে শ্রমিকদের পাঠিয়ে দেওয়া। আমরা মনে করি যে এই জায়গাগুলোতে সরকারের আরো কঠোর হওয়া দরকার, কেননা শ্রমিক যে পরিমাণ তার শ্রম দেয় সেই মজুরিটুকু এবং তার বোনাসটুকু নিয়ে যদি সে বাড়িতে না যেতে পারে, এটি আমার ধারণা এক ধরনের অপরাধ। আমরা মনে করি যে সমস্ত কারখানাগুলো এবং অ্যাসোসিয়েশনগুলোর উচিত হবে সমস্ত কারখানাগুলো যাতে শ্রমিকদের পূর্ণ মজুরি দিয়ে, বোনাস দিয়ে তাদের শ্রমিকদের বাড়িতে পাঠান। জি, আপনার বক্তব্য স্পষ্ট। খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, সময় দেওয়ার জন্য।